আমাদের জীবনে এমন সময় কি আসে না যখন মনে হয় সব কিছু থেকে পালিয়ে সব সামাজিকতা বা দায়িত্ব এড়িয়ে যদি একা শান্তিতে থাকা যেত? প্রায় তো মনে হয়। কোনো বাধ্যবাধকতা নেই, কোনো চাওয়া পাওয়া নেই, শুধু নিজের পছন্দের একটা জগৎ, মানে একটা নিরাপদ দুর্গ যার ভেতরে বাইরের পৃথিবীর কোনো কোলাহল পৌঁছাতে পারে না। প্রায় সবারই মনে হয়, বিশেষ করে আজকের এই হাইপার কানেক্টেড পৃথিবীতে ইচ্ছে করে মাঝে মাঝে সবকিছুর সুইচ অফ করে দিই। ঠিক। কিন্তু প্রশ্ন হলো, সেই একাকিত্বের দেয়ালটা যদি কেউ তৈরি করেও ফেলে, সেটা কতটা মজবুত? আর সেই সাজানো জীবনে যদি অপ্রত্যাশিত কিছু এসে দরজায় করা নাড়ে, তখন কি হয়? ঠিক এই প্রশ্নগুলোকেই কেন্দ্র করে আজকের আমাদের এই আলোচনা। আমরা গভীরে যাব ফ্রেডরিক ব্যাকম্যানের অসাধারণ এক ছোট গল্প দি অ্যান্সার ইজ নো এর ভেতরে। এই গল্পের মাধ্যমে আমরা দেখব একাকিত্বের দেয়াল ভেঙে যখন পৃথিবী নিজেই দরজায় করা নাড়ে, তখন আসলে কি ঘটে। চলুন তাহলে শুরু করা যাক গল্পের প্রধান চরিত্র লুকাসকে দিয়ে। এই চরিত্রটার সাথে অনেকেই হয়তো নিজেদের মেলাতে পারবেন। অবশ্যই পারবেন। লুকাস 30-এর কোঠার একজন যুবক। তার জীবনের একমাত্র লক্ষ্য হল নিজেকে সব ধরনের ঝামেলা থেকে দূরে রাখা, একেবারে সব ধরনের। হ্যাঁ, তার জীবনটা দাঁড়িয়ে আছে খুব সাধারণ 3টে জিনিসের ওপর: ভিডিও গেম, ভালো ওয়াইন আর প্যাড থাই নুডলস। সে তার এই ছোট্ট পৃথিবীতে এতটাই মগ্ন যে বাইরের জগতের কোনো কিছুরই প্রয়োজন বোধ করে না। তার দর্শনটা খুব সহজ। হ্যাঁ, সে কাউকে বিরক্ত করে না এবং নিজেও বিরক্ত হতে চায় না। আর এই দর্শনটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তার সবচেয়ে বড় অস্ত্র হল একটা শব্দ, না। আধুনিক জীবনে শান্তি পাওয়ার একমাত্র উপায় হিসেবে সে এই শব্দটিকে বেছে নিয়েছে। একদম। পার্টিতে যাওয়ার আমন্ত্রণ? উত্তর হল না। প্রতিবেশীর সাথে একটু গল্প করা? না। কোনো স্বেচ্ছাসেবী কাজে অংশ নেওয়া? একদমই না। এই না বলার মাধ্যমে সে নিজের চারপাশে একটা অদৃশ্য কিন্তু খুব শক্তিশালী দেয়াল তৈরি করেছে। ঠিক, এটা শুধু একটা অভ্যাস না, এটা তার জীবনযাপনের শিল্প হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই জীবনটা কি আসলেই শান্তি, নাকি এক ধরনের পলায়নপরতা? মানে সে কি সত্যি শান্তিতে আছে, নাকি নিজেকে বাইরের পৃথিবী থেকে লুকাতে চাইছে? চমৎকার একটা পয়েন্ট। ব্যাকম্যান এখানে এই প্রশ্নটাই তুলে ধরেছেন। লুকাসের জীবনটা বাইরে থেকে দেখলে মনে হবে খুব গোছানো, খুব শান্ত, কিন্তু গভীরে গেলে বোঝা যায় এটা এক ধরনের ভয় থেকেও তৈরি। ভয়? কিসের ভয়? প্রত্যাশার ভয়, অন্যের জীবনে জড়িয়ে পড়ার ভয়, আর সবচেয়ে বড় কথা, কষ্ট পাওয়ার ভয়। সে ভাবে যদি আমি কারোর সাথে না মিশি তাহলে কেউ আমাকে কষ্টও দিতে পারবে না। আচ্ছা। তাই তার এই না বলাটা শুধু বিরক্তি থেকে নয়, এক ধরনের আত্মরক্ষা থেকেও আসে। আর ফ্রেডরিক ব্যাকম্যানের লেখার জাদুটাই এখানে। তিনি খুব সাধারণ দৈনন্দিন জীবনের বিরক্তি আর হাস্যরসের মাধ্যমে এই গভীর মনস্তাত্ত্বিক দিকগুলো তুলে ধরেন। লুকাসের চরিত্রটি আমাদের কাছে এত পরিচিত মনে হয় কারণ আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন একটা আশ্রয় খুঁজি, এমন একটা কোণ যেখানে পৃথিবীর কোনো কোলাহল আমাদের স্পর্শ করতে পারবে না। একদম ঠিক। লুকাস তার এই সাজানো গোছানো শান্ত জীবন নিয়ে দিব্যি ছিল। সে তার দুর্গে নিরাপদ ছিল। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় এমন একটা সাধারণ, প্রায় তুচ্ছ একটা জিনিস দিয়ে, যা আমরা কল্পনাও করতে পারি না। কি সেটা? একটা পুরনো সাধারণ ফ্রাইং প্যান। একটা ফ্রাইং প্যান? আমার তো গল্পটা পড়ার সময় এই অংশটা সবচেয়ে মজার লেগেছে। হ্যাঁ, ঘটনাটাই খুব অদ্ভুত। ঘটনাটা হলো অ্যাপার্টমেন্টের রিসাইক্লিং রুমের বাইরে কেউ একজন একটা পুরনো ফ্রাইং প্যান ফেলে রেখে গেছে। এখন সাধারণ দৃষ্টিতে এটা কোনো ঘটনাই নয়, বড়জোর ক্লিনার এসে ওটা ফেলে দেবে। তাই তো। কিন্তু অ্যাপার্টমেন্ট বোর্ডের কাছে এটা একটা মহা অপরাধ, রীতিমতো একটা কেলেঙ্কারি। আর এই ঘটনাটা আধুনিক সমাজের আমলাতান্ত্রিক জটিলতা আর ছোট বিষয়কে অকারণে বড় করে তোলার প্রবণতার ওপর একটা অসাধারণ স্যাটায়ার। ঠিক। এটা শুধু একটা ফ্রাইং প্যান নিয়ে নয়, এটা আমাদের সিস্টেমের ভেতরের অ্যাবসার্ডিটি বা অদ্ভুতরেপনা নিয়ে কথা বলে। অ্যাপার্টমেন্ট বোর্ডের সদস্যরা, যারা হয়তো তাদের বাস্তব জীবনে তেমন কোনো ক্ষমতা বা গুরুত্ব পায় না, হ্যাঁ, তারাই এই তুচ্ছ ঘটনাকে একটা বিশাল তদন্তে পরিণত করে নিজেদের গুরুত্ব প্রমাণ করতে চাইছে। ঠিক যেন নিজেদের ছোট গণ্ডির মধ্যে তারা ক্ষমতার স্বাদ খুঁজে পাচ্ছে। একদম ঠিক তাই। এটা তাদের কাছে নিজেদের ক্ষমতা দেখানোর একটা সুযোগ। একটা সামান্য সই বা একটা ছোট কাগজের জন্য পুরো সিস্টেমটাই যেন আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সেরকমই একটা পরিস্থিতি। ব্যাকম্যান এখানে দেখাচ্ছেন যে এই নিয়মকানুনগুলো প্রায়শই সাধারণ জ্ঞান বা হিউম্যানিটির চেয়ে বড় হয়ে ওঠে।
এটা শুধু অ্যাপার্টমেন্ট বোর্ডের গল্প নয়, এটা যে কোনো অফিসের যে কোনো প্রতিষ্ঠানের গল্প। আর এই তদন্তের আঁচ এসে পড়ে সোজা লুকাসের দরজায়। বোর্ড মেম্বাররা তার দরজায় নক করে খুব গম্ভীর মুখে, সরাসরি প্রশ্ন করে, আপনার ফ্রাইং প্যানটা কোথায়? লুকাসের অবস্থাটা একবার ভাবুন। সে তো এসবের কিছুই জানে না। তার কাছে পুরো ব্যাপারটা এতটাই অযৌক্তিক লাগছে যে সে একটা সহজ সমাধান দেওয়ার চেষ্টা করে, বলে ওটা ফেলে দিলেই তো হয়। কিন্তু বোর্ডের সদস্যরা সেটা মানতে নারাজ। তারা সমাধান চায় না, তারা প্রক্রিয়া চায়। হ্যাঁ, তাদের তদন্ত দরকার, প্রমাণ দরকার। দোষীকে খুঁজে বের করা দরকার। তারা বিষয়টাকে সহজ করতে চায় না, বরং আরও জটিল করতে ভালোবাসে। এই কথোপকথনগুলো একদিকে যেমন হাসির উদ্রেক করে, তেমনি আমাদের সমাজের একটা দিক তুলে ধরে। ঠিক, আমরা অনেক সময়ই সহজ সমাধান এড়িয়ে জটিল প্রক্রিয়ার মধ্যে নিজেদের জড়িয়ে ফেলি, শুধু নিয়ম বা পদ্ধতি রক্ষা করার জন্য। একদম। কিন্তু মজার ব্যাপার হলো, লুকাস যে ঝামেলা থেকে বাঁচার জন্য এত কিছু করছিল, যে ফ্রাইং প্যান কেলেঙ্কারি থেকে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল, সেই ঘটনাই তাকে অনিচ্ছা সত্ত্বেও তার প্রতিবেশীদের সাথে যুক্ত করে ফেলে। হ্যাঁ, যে দেয়ালটা সে এতদিন ধরে সযত্নে তৈরি করেছিল তাতে ফাটল ধরতে শুরু করে। হ্যাঁ, এটাই গল্পের সবচেয়ে বড় আইরেনি বা পরিহাস। সে না বলে যে জগৎ তৈরি করেছিল, সেই জগতের ভেতরেই এমন এক পরিস্থিতি তৈরি হলো যা তাকে হ্যাঁ বলার দিকে ঠেলে দিতে শুরু করল। সে কি তাহলে বাধ্য হলো? হ্যাঁ, সে তার না বলার দর্শন থেকে ধীরে ধীরে সরে আসতে বাধ্য হয়। প্রথমে খুব অনিচ্ছা এবং চরম বিরক্তি নিয়েই সে প্রতিবেশীদের ছোট ছোট কিছু বিষয়ে সাহায্য করতে শুরু করে। তার মানে লুকাস আসলে বদলাতে চায়নি, পরিস্থিতিই তাকে বাধ্য করেছে। অনেকটা সেরকমই। পরিবর্তনটা তার ভেতর থেকে আসেনি, এসেছে বাইরে থেকে। সে হয়তো প্রতিবেশীর দরজায় নক করেছে ফ্রাইং প্যান নিয়ে কথা বলতে, কিন্তু গিয়ে দেখল তার সাহায্য দরকার অন্য কোনো ছোট বিষয়ে। যেমন একটা বয়াম খুলতে সাহায্য করা বা একটা ব্যাটারি পাল্টে দেওয়া। এই কাজগুলো সে করছে চরম বিরক্তি নিয়ে, কিন্তু করছে। আর যে মানুষগুলোকে সে এতদিন এড়িয়ে চলেছে, তাদের জীবনের ছোট ছোট অংশ এখন তার জীবনের সাথে জড়িয়ে যাচ্ছে। আর এই ছোট ছোট মানবিক লেনদেনগুলোই কি তার ভেতরের পরিবর্তনটা আনে? একদম। এই ছোট ছোট ইন্টারাকশনগুলোই লুকাসের ভেতরের দেয়ালটা ভাঙতে শুরু করে। সে আবিষ্কার করতে শুরু করে যে মানুষের সাথে যোগাযোগ রাখাটা শুধু ঝামেলাই নয়, এর একটি অন্যরকম মূল্যও আছে। একটা উষ্ণতা আছে। হ্যাঁ, যে সংযোগ সে এতদিন এড়িয়ে গেছে তার মধ্যে এক ধরনের উষ্ণতা আছে। সে বুঝতে শুরু করে সবাইকে সাহায্য করা মানে নিজের শান্তি নষ্ট করা নয়, বরং কখনো কখনো এটা নিজের একাকিত্ব কমানোর একটা উপায়ও হতে পারে। গল্পে একটা খুব সুন্দর উপমা ব্যবহার করা হয়েছে, যা লুকাসের এই পরিবর্তনটা দারুণভাবে তুলে ধরে। বলা হয়েছে, একটি ময়লার স্তূপ যেমন একটু একটু করে বড় হতে থাকে, তেমনি লুকাসের ভেতরে মানবিক সংযোগের আকাঙ্ক্ষাও বাড়তে থাকে। এই উপমাটা অসাধারণ। কেন? কারণ তার পরিবর্তনটা হঠাৎ করে কোনো সিনেমার মতো ঘটেনি। এটা ঘটেছে ধীরে ধীরে, প্রায় তার নিজের অজান্তেই। যেমন করে ময়লার স্তূপ বাড়ে, আজ একটা প্যাকেট কাল একটা বোতল, তেমনি তার মানবিক কাজগুলোও খুব ছোট। আচ্ছা। কিন্তু একসাথে জমে জমে সেগুলো তার ভেতরের একাকিত্বের দেয়ালটাকে ক্ষয় করতে শুরু করে। সে হয়তো নিজেও টের পায়নি কখন তার না বলার দৃঢ়তাটা একটু একটু করে নরম হয়ে আসছে। আর একটি ছোট গল্প, কিন্তু এর মধ্যেই তিনি হাসাতে, ভাবাতে এবং এমনকি আবেগপ্রবণ করতেও সক্ষম হয়েছেন। এই কাজটা করা কিন্তু খুব কঠিন। খুবই কঠিন। ব্যাকম্যানের সবচেয়ে বড় শক্তি হল তার চরিত্র নির্মাণ। তার চরিত্রগুলো কখনোই একরৈখিক বা সাদা কালো হয় না। তারা দোষে গুণে ভরা, আমাদের মতোই সাধারণ মানুষ। লুকাস হয়তো একজন বিরক্তিকর, অসামাজিক মানুষ, কিন্তু তার একাকিত্বের পেছনের কারণটা আমরা বুঝতে পারি। আমরা তার বিরক্তির সাথেও নিজেদের মেলাতে পারি, আর তাই তার সূক্ষ্ম পরিবর্তনটা আমাদের মন ছুঁয়ে যায়। তার চরিত্রগুলো কাগজের পাতা থেকে উঠে এসে জীবন্ত হয়ে ওঠে। ঠিক। তার লেখার স্টাইল নিয়েও যদি একটু কথা বলি, কিভাবে তিনি এত কম কথায় এত গভীর আবেগ তৈরি করেন? আমার মনে হয় এর পেছনে কয়েকটা কারণ আছে। প্রথমত, তার লেখার একটা বড় অংশ জুড়ে থাকে চরিত্রের ভেতরের ভাবনা বা ইন্টারনাল মনোলগ। আচ্ছা। আমরা লুকাসের রাগী, বিরক্তিকর কথাগুলো শুনি, কিন্তু তার পাশাপাশি তার ভেতরের চিন্তাগুলোও পড়তে পারি, যা প্রায়শই খুব মজার বা করুণ। দ্বিতীয়ত, তিনি হাইপারবোল বা অতিশয়োক্তি ব্যবহার করেন। ওই ফ্রাইং প্যানের মতো? হ্যাঁ, যেমন ফ্রাইং প্যান নিয়ে অ্যাপার্টমেন্ট বোর্ডের বাড়াবাড়িটা এতটাই এক্সাজারেটেড যে সেটা না হেসে পারা যায় না। এই হাস্যরসের আড়ালেই তিনি সমাজের সিরিয়াস সমস্যাগুলো নিয়ে কথা বলেন। এই গল্পটিকে তো ব্যাকম্যানের অন্যান্য বিখ্যাত কাজ, যেমন আ ম্যান কল্ড ওভ বা অ্যাংশিয়াস পিপলের সাথে খুব সহজেই মেলানো যায়, তাই না? অবশ্যই।
তার সব কাজেই একটা মূল সুর খুঁজে পাওয়া যায়, খিটখিটে একাকী মানুষদের জীবনের অপ্রত্যাশিত মোড় এবং তাদের পুনরায় মানবিক সম্পর্কে জড়িয়ে পড়ার গল্প। ঠিক। ওভ হোক বা অ্যাংশিয়াস পিপলের চরিত্ররা হোক বা লুকাস, সবাই নিজেদের চারপাশে একটা দেওয়াল তুলে রাখে, আর গল্পটা হলো সেই দেওয়াল ভেঙে যাওয়ার। এই ছোট গল্পটি পড়লে স্পষ্ট বোঝা যায় কেন তার অন্য বইগুলো বিশ্বজুড়ে এত জনপ্রিয়তা পেয়েছে। কারণ তিনি শুধু একটা গল্প বলেন না, তিনি মানুষের ভেতরের আবেগ, ভয়, একাকিত্বের যন্ত্রণা এবং সবশেষে একে অপরের সাথে যুক্ত থাকার যে গভীর প্রয়োজনীয়তা, সেই চিরন্তন সত্য নিয়ে কথা বলেন। তিনি দেখান যে আমরা যতই নিজেদের গুটিয়ে রাখার চেষ্টা করি না কেন, শেষ পর্যন্ত আমরা সামাজিক জীব। আমাদের একে অপরকে প্রয়োজন। হ্যাঁ, হয়তো সবসময় নয়, হয়তো বড় কোনো কারণেও নয়, কিন্তু ওই যে বললাম, একটা বয়াম খুলে দেওয়ার মতো ছোট ছোট মুহূর্তের জন্য হলেও প্রয়োজন। আর এই ছোট ছোট প্রয়োজনগুলোই আমাদের একসাথে বেঁধে রাখে। তাহলে গল্পের মূল প্রশ্নটিতে আবার ফেরা যাক, শেষ পর্যন্ত কি লুকাস তার না বলার দর্শন ধরে রাখতে পেরেছিল, নাকি জীবনের এই অপ্রত্যাশিত মোড় তাকে হ্যাঁ বলতে শিখিয়েছিল? সেই উত্তরটি জানার জন্য আমরা অবশ্যই শ্রোতাদের বইটি পড়তে উৎসাহিত করব। এটা এমন এক যাত্রা যা শেষ পর্যন্ত মুখে একটা হাসি এনে দেয়। অবশ্যই বইটি শোনার জন্য একটি রিফ্রেশিং রিড। যারা নিজেদের একাকিত্ব ভালোবাসেন বা নিজেদের একটু অন্তর্মুখী ভাবেন, তাদের জন্য এই গল্পটি একটি আয়নার মতো কাজ করবে। তারা হয়তো লুকাসের মধ্যে নিজেদের ছায়া খুঁজে পাবেন। হ্যাঁ, এবং তার যাত্রার সাথে নিজেদের মেলাতে পারবেন। আর যারা সামাজিক, মানুষের সাথে মিশতে ভালোবাসেন, তাদের জন্য এই গল্পটি সম্পর্কের মূল্যকে নতুন করে মনে করিয়ে দেবে। এটা আমাদের দেখায় যে কখনো কখনো অপ্রত্যাশিত ঝামেলাগুলোই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহার নিয়ে আসে। সব শেষে একটি গভীর চিন্তার প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করা যাক, যা হয়তো আমাদের সবাইকে ভাবতে সাহায্য করবে। বলুন। আমরা নিজেদের রক্ষা করার জন্য, ঝামেলা এড়ানোর জন্য যে দেয়ালগুলো নিজেদের চারপাশে তৈরি করি, সেই দেয়াল দিয়ে আমরা আসলে বাইরের জগৎ থেকে কি আড়াল করছি? আর তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সেই দেয়ালের ভেতরে আমরা নিজেদের কোন সত্তাকে, কোন সম্ভাবনাকে আটকে রাখছি?